রেডিও চমকের শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। ঘড়ির কাঁটা রাত ৯টা, বুধবার। যুক্তির প্রজন্ম অনুষ্ঠান নিয়ে আমি কথা বন্ধু তরিকুল ইসলাম শিবলি আপনাদের সঙ্গে চলে এসেছি কথা বলার জন্য। এবং আমার আজকের এই অনুষ্ঠানে মূলত যে বিষয়ে কথা হবে সেটি হচ্ছে যে আমরা কি সুশিক্ষিত জাতি হচ্ছি না সুশিক্ষিত সার্টিফিকেট ধারী হচ্ছি, সেই বিষয়গুলো এবং নতুন তারুণ্য শিশু কিশোররা ওদের যেই জীবন মেধা, ওদের যেই চলাফেরা, সেগুলা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমাদের মাঝে যিনি অতিথি হিসাবে আছেন সাংবাদিক রাহুল বিশ্বাস, মত প্রকাশের নির্বাহী সম্পাদক, এবং উনি অনেকগুলো শিশু সংগঠনের সাথে জড়িত, যেগুলো বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীদের বিকাশ থেকে শুরু করে শিশুদের নাট্য জ্ঞান বৃদ্ধি, শিশুদের আবৃত্তি, শিশু মন মানসিকতাটা যাতে একটা পরিপূর্ণতা লাভ করে, একটি বাড়ন্ত বয়সে যাতে সে একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ লাভ করে, সেজন্য উনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। বেসিক্যালি প্রথমত যেই সংগঠনগুলোর সাথে উনি কাজ করেন, বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশনের সদস্য সচিব হিসেবে কাজ করছেন, বাংলাদেশ শিশু পথনাট্য ফেডারেশনের সভাপতি হিসেবে কাজ করছেন, এবং কাব্য বিলাসের বর্তমান সভাপতি। এবং ওনার হাত ধরে এই পর্যন্ত অনেক শিশু সমাজের একটি সুন্দর সুশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। প্রথমে আমি রাহুল স্যারকে অনুরোধ করছি তার আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আজকে দর্শকদেরকে যদি আপনি কিছু বলতেন শিশুদেরকে নিয়ে। রেডিও চমকের প্রতিটি শ্রোতাকে জানাচ্ছি অভিনন্দন, এবং আপনি আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেজন্য অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আজকে যে আমি শিশুদের নিয়ে কথা বলতে পারবো, শিশুদের নিয়ে বিভিন্ন আমার চিন্তা ভাবনাগুলো আমি আজকে রেডিও চমকের শ্রোতাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারছি, সেজন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি রেডিও চমকের পুরো পরিবারকে। স্যার, প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তোবা শিশু কিশোররা কেন এটাতে ঢুকে পড়ছে সেটা আমরা বুঝতেছি না, সেটা হচ্ছে অ্যাকচুয়াল মিডিয়া বলতে কিন্তু আমরা টেলিভিশন বা রেডিও বা খবরের কাগজটাকেই আমরা ধরে নিচ্ছি, কিন্তু ভার্চুয়াল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে, সেগুলোতে দেখা যাচ্ছে আজকাল শিশুরা ঘুম থেকে উঠেই একটা সেলফি তুলে সে ফেসবুকে শেয়ার করতেছে। তারপর আপনি ধরেন দুপুরবেলা সে লাঞ্চ করতেছে, সে একটা সেলফি দিচ্ছে, রাত্রে ঘুমাতে যাবে সে গুড নাইট লিখতেছে, আরেকটা সেলফি দিচ্ছে। এই যে একটা সময় বাবা মাদের সঙ্গে শিশুদের একটা ভালো সম্পর্ক ছিল, ভালো একটা পরিবেশ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা কি বাবা মাদের অসচেতনতা, না বাবা মারা বাচ্চাদেরকে সময় দিতে পারে না, যে তারা সম্পূর্ণ সেলফি নির্ভরশীল হয়ে যাচ্ছে, তারা প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই সেলফি, আবার রাত্রে ঘুমাতে ঘুমাতে সেলফি। এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন? আসলে সেলফিটা হচ্ছে একটা সাইকোলজিক বিষয়, এটা একাকিত্ব থেকে সেলফিটা তৈরি হয়। তো সেলফিটা বিষয়টা একটু যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আসলে সেলফিটার উদ্ভাবনটা হয় কিভাবে। তো সেলফিটা কিছুদিন আগ পর্যন্ত আমাদের ক্যামেরাগুলোতে ফ্রন্ট ক্যামেরা ছিল না, পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হতো, বা আমরা দেখতাম যে অন্য কেউ ছবিটা তুলে দিত। তো কোনো একজন আমাদের বিশ্বের ওবামা কোন একটা অনুষ্ঠানে তার নিজের ছবি যখন নিজে তুলতে যাবে মিশেল ওবামার সাথে, তখন আশেপাশে কাউকে পাচ্ছিল না, কারণ তার তো সবই হচ্ছে প্রোটোকলের ভিতরে তিনি থাকেন। তো তিনি করলেন কি, নিজের ছবিটাই সোশ্যাল মিডিয়ার সামনে ওনার ওয়াইফের সহ উনি নিজের তুললেন, নিজের ক্যামেরাটা দিয়ে সেলফি, নিজের ছবিটা নিজে তোলাটা। তো সেটা থেকে কিন্তু আসলে বহির্বিশ্বে এই সেলফিটার প্রচলনটা খুব বেশি আকারে চলে আসছে। তো আসলে সেলফিটা হচ্ছে একটা মানসিকতার সাইকোলজিক প্রবলেম, যে সেলফিটা একাকিত্বটাকে দূর করার জন্য সেলফিটাকে শেয়ার করে। আর সেলফিটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন কি করতেছি, এখানে আমি অন্য কারোর উপরে ডিপেন্ডেবল না হয়ে নিজের ছবিটা নিজে তুলে আমি ফেসবুকে, গণমাধ্যমে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, আমি প্রচার করে অন্য সবার সাথে আমি জানাবো যে এখন আমার বর্তমান অবস্থানটা কি। কিন্তু সেটা আসলে আমাদের বাংলাদেশে না, আমাদের বহির্বিশ্বেও এখন এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কিন্তু সেই ট্রেডিশনটা বেশি দিন টিকবে না, মানুষ আবার তার মানুষ সমাজবদ্ধ জীব সেই শুরু থেকেই। আর এটা যারা করতেছে তারা হচ্ছে যারা একঘেয়েমি, এক ঘরের মানুষ, সমাজে মিশার অভাব যাদের মানুষের সাথে, তারা এই সেলফিটার প্রবণতাটা বেশি হচ্ছে। তো এটা অবশ্যই একটা সাইকোলজিক ডিজার্ট, এবং এই সাইকোলজিটা অবশ্যই আগামীতে ঠিক হয়ে যাবে, এমনটাই এটা আমার বিশ্বাস যে সাইকোলজিটা ঠিক হয়ে যাবে। আর যদি সাইকোলজির এই প্রবলেমটা, সেলফির এই প্রবণতা থেকে যায়, তাহলে আগামীতে সমাজে নানা রকম রোগের সৃষ্টি হবে, যেটা মানসিকতার রোগ বলা হয়, যে তারা ঠিক মতন পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, ঠিক মতো কোনো কাজ করতে পারবে না, কারণ তাদের পরিবেশটা হয়ে যাবে সম্পূর্ণ 1 বা 2 কেন্দ্রিক। তখন আর তারা মানুষ থাকবে না, সামাজিক জীব থাকবে না, তখন তারা হয়ে যাবে একটা অন্যরকম কিছু। তো এই জন্য অবশ্যই আমাদের অভিভাবকদের সচেতন হতে হবে, তারা বাচ্চাদের সাথে সময়টা বেশি দিতে হবে,
সমাজের অন্যদের সাথে মিশতে দিতে হবে, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিতে হবে, বিশ্বকে চেনাতে হবে, তাহলে এই সেলফি প্রবণতাটা দূর হবে। জনাব রাহুল বিশ্বাস, আমি মাঝখান দিয়ে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে এই প্রবণতাটা কমে যাবে বাংলাদেশে, এবং হয়তোবা এটার প্রবণতাটা যে কোনো জিনিস সৃষ্টি হলে সেটা থাকবেই, প্রবণতাটা কমে গেলে আমাদের সমাজ সুন্দর হবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেলফির কারণে একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের একটা প্রোডাক্টের নাম রেখেছে সেলফি, এবং এর চেয়েও অদ্ভুত বিষয় হচ্ছে বাংলাদেশে সেলফি প্রতিনিয়ত এত বেশি জনপ্রিয়তা হচ্ছে, সেলফি তোলার জন্য বিভিন্ন প্রোডাক্ট, সেলফির লেন্স আলাদা, সেলফির স্ট্যান্ড আলাদা, এবং সেলফি তোলার একটা প্রতিযোগিতা পর্যন্ত শুরু হয়ে গেছে। তাহলে যেটা আমি মার্কেটিং এ যাচ্ছি, যেটা ওষুধ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান, কারণ মানুষের জীবন এটার সাথে জড়িত। সেই ধরনের প্রতিষ্ঠান যদি ওষুধ তৈরি করতে পারে এবং প্রোডাক্টের নাম দেয় সেলফি, আর বাংলাদেশের কৃষক সমাজ হয়তোবা ইন্টারনেট কোনদিন ব্যবহারই করে নাই, বাংলাদেশে 80% ইন্টারনেট ইউজ হয় শুধুমাত্র ফেসবুকের জন্য। তাহলে আপনি কি করে চিন্তা করেন যে এই পরিবেশটা আসলে ঠিক হওয়া কি সম্ভব, কোনোদিন কি সম্ভব, যেখানে মার্কেটিং সেন্স চিন্তা করতেছে সেলফি নিয়ে? দেখেন, এটা সবকিছুই হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলে। বর্তমান যুগের ট্রেডিশনটা চলতেছে সেলফি নিয়ে, বাট এখান থেকে আরো 5 বছর পরে যদি আপনি চিন্তা করেন, সেলফি প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ আপনি এখান থেকে পিছনের 5 বছর পিছনে ফেরত যান, তখন সেলফি শব্দটা এতটা জনপ্রিয়তা ছিল না, সেলফি ছিলই না বলতে গেলে। তো 5 বছর পরে এখন আমরা সেলফি পাচ্ছি, ফেসবুক পাচ্ছি। 5 বছর পরে কিন্তু এই সেলফিটা কি নতুন আকার ধারণ করবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ মানুষ যুগের সাথে তাল মেলায়, মানুষ এক জিনিস নিয়ে বেশি দিন থাকবে না। এখন সেলফিটার খুব গরম বাতাস বলছে, খুব খুব রমরমা, কিন্তু এই রমরমাটা বেশি দিন, যে জিনিসের জনপ্রিয়তা যত দ্রুত বৃদ্ধি পায়, সেই জিনিসের হ্রাস, সেই জিনিস সমাজ থেকে হারিয়ে যাওয়ার প্রবণতাটাও ততটুকুন বেশি। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সেলফি যদি হ্রাস পায় তাহলে নতুন একটা প্রযুক্তির প্রতি মানুষ ঝুঁকবে, এই ঝোঁকাটা স্বাভাবিক, কারণ মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো জিনিস চেঞ্জ করে সেটার উপর ঝুঁকে। এখন সেলফি হ্রাস যদি পায় তাহলে সমাজের একটা বিশাল অংশ মিনিমাম 5 থেকে 10 বছর সেলফি নিয়ে ব্যস্ত থাকবে, কারণ এখন অলরেডি কিন্তু 1 বছর হয়ে গেছে যে মানুষ সেলফি নিয়ে খুব ব্যস্ত, এবং এখন সেলফিটা মার্কেটিং এ চলে আসছে এবং ব্যাপক পরিমাণে সেলফির বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে। সুতরাং ওই মার্কেট কিন্তু যেভাবেই হোক, মার্কেটিং সায়েন্স যেটা আমাদেরকে বলে যে 10 বছর তারা মার্কেটে অ্যাভেলেবেল, আনন্দে, স্বাচ্ছন্দ্যে থাকবে, সেজন্য তারা প্রোডাক্টগুলো তৈরি করতেছে। তাহলে এখন শিশু কিশোররা যদি 10 বছর যদি এই সেন্সে থাকে, তাহলে আজকে যেই শিশুটা সেলফি তুলতেছে তার বয়স ন্যূনতম 7 বছর, তাহলে 10 বছর সময়ে তার হবে 17 বছর। তাহলে এই ডিজিজ থেকে পুরো যুব সমাজকে একটা সময় বিশাল বিপদের মুখে পড়বে না বাংলাদেশের? অবশ্যই, সেটা তো অবশ্যই বিপদের মুখে পড়বে, এবং সেই সাথে এটা তাদের সেলফি তুললে কিন্তু আমি প্রথমেই বলেছি যে একঘেয়েমিতা চলে আসে, একক ঘরতা চলে আসে। যে আগে আমরা দেখতাম যে আমরা বিভিন্ন উপন্যাসে পড়তাম যে সমাজ থেকে এক ঘরে করে দেয়, তার সাথে কেউ কথা বলবে না, সে তার সমস্ত কাজকর্ম একা একা করবে। সেলফিটা যাদের মানে সেলফি, হ্যাঁ তোলেন আপনি, আমি তুলবো, কিন্তু সেটা যখন অতিমাত্রায় হয়ে যাবে, ঘুম থেকে উঠে সেলফি, রাতে ঘুমাতে যাওয়ার আগে সেলফি, সেটা হয়ে যায় আসলে মানসিক রোগ। আর যখন মানসিক রোগটা বেশি দিন থাকে, তখন সেটাই বিরক্তির কারণ হয়ে যাবে। সেই বিরক্তির কারণটাই তখন প্রতিরোধের জন্য নতুন কিছু সৃষ্টি হবে। আর যারা এখন এটার ভিতরে বেশি ডুবে আছে, তারা খুব দ্রুত এটা থেকে আমি আশা রাখছি যে বের হয়ে আসবে। কারণ এটা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে, ইতোমধ্যে বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠানে যেভাবে ব্যঙ্গাত্মক ভাবে এটা উপস্থাপন করা হচ্ছে, আশা রাখছি যে সেলফিটা আমাদের দেশে খুব বেশি আকারে মহামারীর আকার ধারণ করার আগে এটা মানুষ এটার উপকারিতা অপকারিতা দুইটাই বুঝতে পারবে। যে হ্যাঁ, উপকারিতা অবশ্যই, প্রত্যেকটা জিনিসের সমান বিপরীত প্রতিক্রিয়া থাকে, সেই হিসাবে বলতেই হয় যে যে সেলফির উপকারিতাও আছে, অপকারিতাও আছে। আর যখন কেউ থাকবে না, তখন আমার নিজের ছবিটা জানানোর জন্য সেলফি, সেটা ঠিক আছে, কিন্তু নিজের প্রত্যেকটা মুহূর্তের অঙ্গভঙ্গি করে সমাজের সমস্ত বন্ধু বান্ধবকে জানানোটা, সেটা হচ্ছে সাইকোলজিক বিষয়, সেটা হচ্ছে মানসিক রোগ। আর সেই মানসিক রোগ থেকে মানুষ খুব দ্রুতই উত্তরণের চেষ্টা করবে। কারণ যখন মানসিক কোনো রোগ হয়, তখন কিন্তু সে নিজে বুঝতে পারে না যে সে মানসিক রোগী। পাগল কিন্তু কখনো নিজেকে বলে না যে সে পাগল, সে সবসময় বলে আমি সুস্থ। তো এটা আমাদের সমাজের যারা আমরা আছি, অবশ্যই এটা ফ্যামিলি কেন্দ্রিক হতে হবে। যে ফ্যামিলিতে যারা আছে, বাবা মা, তারা যদি বাচ্চাদের সময় দেয়, এবং বাচ্চারা সবসময় হচ্ছে অনুকরণ পছন্দ করে,
বাচ্চাদের সামনে আপনি যেটা করবেন বাচ্চা সেটা করার চেষ্টা করে সবসময়, তো সেটার বাচ্চাদের সামনে যদি আপনি বেশি বেশি সেলফি তোলেন বাবা মা হয়ে, তাহলে বাচ্চা সেটা শিখবে এবং সেই সেলফি রাজত্বে সেলফি যুগেই সে প্রবেশ করবে। তো এখানে অবশ্যই আমাদের সমাজকে আমাদের সমাজ থেকে উপকারিতা আর অপকারিতা দুইটাই বাচ্চাকে বোঝাতে হবে। প্রিয় শ্রোতা, আমরা কথা বলছি বিশিষ্ট সাংবাদিক রাহুল বিশ্বাসের সঙ্গে। একই সঙ্গে তিনি শিশুদেরকে নিয়ে কাজ করেন। উনি একজন নাট্যকার, একজন গীতিকার, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শিশুদেরকে নিয়ে উনি অনেক সময়, ওনার অনেকগুলা সময় উনি শিশুদেরকে নিয়ে কাটায়। স্যার, শিশুদেরকে নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন। আমাদের পথ শিশুদেরকে নিয়ে আপনি নাটকের কাজ করতেছেন। পথ শিশুদেরকে নিয়ে এই কনসেপ্টটা বা এই আইডিয়াটা আপনি কোত্থেকে পেলেন? কারণ পথ শিশু কিন্তু সবসময় আমরা একটু দূরে ফেলে রাখি। অ্যাটলিস্ট গত বছর কোরবানির ঈদে সম্ভবত বাংলাদেশের টেলিকমিউনিকেশনের একটি প্রতিষ্ঠান রবি পথ শিশুদেরকে নিয়ে ছোট্টখাটো কিছু কাজ করেছে, কিছু কাপড় উপহার দিয়েছিল। আর আপনাকে দেখছি স্যার, আপনি পথ শিশুদেরকে নিয়ে বেশ কাজ করছেন। মানে পথ শিশুদেরকে নিয়ে আপনার কাজ করার কারণটা? এটা বলতে গেলে বলতে হবে 2008 সালে যখন আমরা আমাদের কাব্যবিলাস থিয়েটার নিয়ে কাজ করছি, তখন জাতীয় শিশু নাট্য উৎসবে বাচ্চাদের একটি নাটক আমার কাছে চায় শ্রদ্ধেয় লিয়াকত আলী লাকী আঙ্কেল স্যার, এবং উনি আমাকে সরাসরি বলেন যে রাহুল একটু ডিফারেন্ট কিছু হয়, কারণ এটা 13টা দেশ আমাদের এবার অংশগ্রহণ করতেছে, 13টা দেশের প্রতিনিধিরা, আমাদের বাংলাদেশ থেকেও যেন একটা ডিফারেন্ট কিছু থাকে। তো সেই সময় আমি আমার গ্রুপে আমার বাচ্চাদেরকে নিয়ে আমি কারণ বাজারের বস্তিতে যাই। কারণ বাজারের বস্তিতে যে আমি কারণ বাজারের বস্তিটায় আমি দেখে আসি, যে তাদেরকে নিয়ে আমি ঘুরে দেখায় আনি বস্তিটা। তো বস্তিটা দেখা আনলে যে সেখানে টোকাইরা কিভাবে থাকে, তাদের জীবনযাপন টোটালটা আমি দেখাই। তো দেখানোর পরে আমার একটা উপলব্ধি হয় যে এরা তো এই অভিনয়গুলো করতে পারবে, এবং 2008 সালে আমাদের সেই নাটকটা সুভাষ ছড়া ফুল, সেটা খুব প্রশংসিত হয় এবং 113টা দেশের ভিতরে আমাদের নাটকটা ফার্স্ট হয়। তো তারপর থেকে আমার ভিতরে একটা কাজ করলো যে যেহেতু এদের জীবনটা নিয়ে কাজ করে আমি 113টা দেশের ভিতরে প্রথম স্থান অধিকার করেছি, আমি ভালো কিছু করতে পারছি, তাহলে এদেরকে নিয়ে না কেন কাজ না করা যায়। তো তারপরে আমি কিছু টুকার সাথে কথা বলি, তারা বললো যে হ্যাঁ আমরা নাটক করতে চাই, কিন্তু আমার সারাদিন আমি বোতল যদি কুড়াই, বোতল কুড়ালে আমি 40 টাকা 50 টাকা পাবো, 100 টাকা পাবো। তো এইটা আমি নাটক করতে গেলে আমার ওইটুকুন সময় কাজ বন্ধ থাকবে, কাজ বন্ধ থাকবে, তখন আমি আমার সংসার চলবে কিভাবে, আমি চলবো কিভাবে, আমার পেটের ভাত চলবে কিভাবে। তো আমি এই বিষয়টাই আমি লাকী আঙ্কেলের সাথে আলাপ করি, আঙ্কেল এইটা তারা তো বলতেছে। তখন উনি বললো যে ঠিক আছে, এরকম আগ্রহ আছে, বেস্ট বাছাই করে 10 জন বাছাই করো, যে হ্যাঁ 10 জন বাচ্চা যাদেরকে দিয়ে কাজে লাগানো যাবে। 10 জন বাচ্চা আমি বের করি তাদের ভিতর থেকে, এবং লাকী আঙ্কেল তাদেরকে নতুন জামা কাপড় কিনে দেয়, এবং তাদের কাজ করার জন্য প্রতিদিনের যে খরচটা 100 টাকা করে তাদের খরচ, সেই কনভেন্সও দিয়ে দেয় নাটক করানোর জন্য। এরপরে আমরা টোকাই থিয়েটারে সাজু ভাইয়ের সাথে কথা বলি, যার কনসেপ্টটা আমার ছিল যে টোকাইদের নিয়ে কিছু কাজ করেন। সেই টোকাইদের নিয়ে কাজ করার পরে এরপর আমি স্ক্রিপ্ট দিই ভাঙ্গানাটাই। সেই ভাঙ্গানাটাই টোকাইদের নিয়ে প্রথম বাংলাদেশের নাটকটাই হয় ভাঙ্গানাটাই, যেটা টোকাইরাই অভিনয় করে, এবং প্রত্যেকটা ক্যারেক্টার রিয়েল ক্যারেক্টার ছিল। এবং সেই নাটকটা ভারতে আগারগাঁতে হয়, কলকাতাতে হয়, এবং বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 47টা মঞ্চায়ন হয়েছে সেই ভাঙ্গানাটাই নাটকটা। তো সেই তারপর থেকে আসলে এই বাচ্চাদের ওদের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি কাজকর্ম নিয়ে আমি তাদের সাথে টোকাইদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা নিই, এবং শুধু টোকাই না, সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। এর ধারাবাহিকতায় আমার টঙ্গী গাজীপুরে যে শিশু কিশোর সংশোধন কেন্দ্র আছে, সেখানে আমার নাট্য প্রশিক্ষক হিসাবে অংশগ্রহণ করার সুযোগ হয়, এবং যারা অপরাধ নিয়ে কাজকর্ম করছে সেই অপরাধী বাচ্চাদেরকে নাটকের মাধ্যমে ভালোভাবে সমাজে ফেরত আনার সেই একটা ওয়ার্কশপ আমি করি, 1 মাসের ওয়ার্কশপ। এবং আপনি জেনে খুশি হবেন যে 2013 সালের 21শে ফেব্রুয়ারি আমি টঙ্গীর যে শিশু সংশোধন কেন্দ্র আছে সেইখানের বাচ্চাদের দিয়ে আমি 21শে ফেব্রুয়ারিতে একটা নাটক করাই, এবং সেই নাটকটা খুব জনপ্রিয়তার সৃষ্টি করে, মিডিয়াতে এটা নিয়ে খুব আলোচনা হয়। তো এটা ছিল আমার একটি নাট্য ক্যারিয়ারের ভিতরে এটা খুব আমার উল্লেখযোগ্য অংশগ্রহণ, যে আমি এই সব বাচ্চাদের জন্য একটা কিছু করতে পেরেছি। আর আমাদের আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু উচিত যে সমাজের এইসব বাচ্চাদের নিয়ে কাজ করা। এর কারণটা হচ্ছে শুধুমাত্র আপনি দেখেন আলভা এডিসন কিন্তু অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে, এবং সে একটা সময় পত্রিকা বিক্রি করতো স্টেশনে পত্রিকা বিক্রি করতো। আমাদের সমাজে আজকে দেখেন বহুত বাস স্টেশনে পত্রিকা বিক্রি করে। তো আলভা এডিসন যেমন একটু সুযোগ পেয়েছিলেন দেখে আজকে আমরা বাতির নিচে আমরা থাকতে পারি, আলো পৃথিবী থেকে আলো আসছে, অন্ধকার দূর হয়ে গেছে। তো
সেম এরকম করে যদি টোকাই পথ শিশুদেরও ঠিক মতন গাইডেন্স দেওয়া যায়, তাদের ভিতরে অনেক প্রতিভা আছে, তাদেরকে ঠিক মতো যদি আমরা মূল্যায়ন করতে পারি, মতন তাদের কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজে তাদেরও অনেক কাজে লাগানো যাবে, তারাও অনেক উপকারে আসবে। জনাব রাহুল বিশ্বাস, আপনি একজন গণমাধ্যম কর্মী এবং মত প্রকাশের মতো একটা পত্রিকার আপনি নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছেন। আপনার পত্রিকা এটা আমাদের আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলার কথা ছিল তার থেকে আমি একটু বেরিয়ে আপনাকে প্রশ্ন করছি। আপনি একজন সাংবাদিক বিধায় আপনি আপনার পত্রিকা আমি যতটুকু পেয়েছি, যতটুকু পড়েছি, আপনার পত্রিকা পড়ে আমি এটা বুঝেছি যে বর্তমান সরকার নিঃসন্দেহে দেশের অনেক উন্নয়নমূলক কাজে ব্যস্ত আছে, অনেক উন্নয়নমূলক কাজ করছে। দেশের বিশেষ করে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে পুরো বাংলাদেশ ডিজিটাল করার জন্য বেশ ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছে, ফ্লাইওভার থেকে শুরু করে বেশ অনেক অনেক ভালো কাজ করেছে। একজন সাংবাদিক হিসাবে আমার দৃষ্টিতে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি একটা লোককে গাছে তুলে মইটা নিচ থেকে সরিয়ে দিলাম। হ্যাঁ, এইটা কি সৃষ্টি হচ্ছে না ৫৭ ধারাটা আমাদের গণমাধ্যম কর্মীদের জন্য? ৫৭ ধারার বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন, এবং কেন এই ৫৭ ধারা আমাদের মতো সাধারণ গণমাধ্যম কর্মীদের কিছুটা বলবো যে কলমের কালি ফুরিয়ে আনার চেষ্টা করা অথবা একটু চাপে রাখা, এমন কি না? না, দেখেন ৫৭টা শুধু ৫৭ ধারা বলা যাবে না, ৫৭-১, ৫৭-২, ৫৭-৩, আমাদের তিনটাই ধারা। এই ধারাগুলোর আসলে এখানে আইনের কিছু ফাঁক আছে। একটা কথা আছে প্রচলিত ভাষায় যে খেপলা জালে যত ফাঁক, আইনের তত ফাঁক। তো এখানে এই ফাঁকটা আসলে ৫৭ ধারাটা এটা আসলে সাংবাদিকদের ঠিক মতো মূল্যায়ন হচ্ছে না, এবং মূল্যায়ন করার জন্য তাদেরকে যে ভাগ আছে, যেমন ৫৭ ধারাটা বলতে অনুভূতিতে আঘাত আনা যাবে না, কোন রকমের কোন অনুভূতিতে আঘাত আনা যাবে না, তাহলে তার সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ৭ বছরের কারাদণ্ড হতে পারে। আচ্ছা, এখন অনুভূতিটা কি, এটা আগে আমি বুঝতে হবে। আসলে আমাদের জানতে হবে ৫৭ ধারাটা কি, অনুভূতিতে আঘাত। সে অনুভূতির আঘাতটা কি? এখন আপনি এখানে বসে আছি, আপনি আমাকে বলতে পারেন যে আপনি পাঞ্জাবি পরে আসছেন, এটা আমার ধর্ম অনুভূতিতে আঘাত লাগছে, এটা কিন্তু আপনি বলতে পারেন। আসলে যে ধর্ম, এবং এর জন্য আপনি মামলা করে আসতে পারেন, আর মামলা করে আসলে আমার সর্বনিম্ন ৭ বছর, সর্বোচ্চ ১৪ বছরের আমার জেল হবে। আসলে এই ব্যাখ্যাগুলোর ভিতরে ঠিক দেওয়া নাই। আবার আপনি দেখেন যে এই একই জিনিসগুলো যখন আমরা আমাদের অনলাইনে দিচ্ছি, আজকে আমার অমুকের জন্য আমার এটা হয়েছে, আপনি এটার জন্য আপনি আমাকে অ্যারেস্ট করবেন, এটা বলতেছেন, সেটা আমার ধারাটা তো ক্লিয়ার না। তো ধারাটা যখন ক্লিয়ার হবে, পরিষ্কার যে হ্যাঁ এইটার জন্য স্পেসিফিক এইটা হচ্ছে, তখন কিন্তু ক্লিয়ার হবে। তো আমি অবশ্যই বলবো যে এটা সাংবাদিকদের কলম রোধ করার একটা চেষ্টা। সাংবাদিকরা হচ্ছে মুক্ত মনা, মুক্ত চিন্তার অধিকারী। তো এইখানে যখন আপনি একটা বাইন্ডেন্সের ভিতরে তাদেরকে নিয়ে আসবেন, তখন কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে আপনি মুক্ত ঘরের ভিতরে বিশ্বের ছবি আঁকতে পারবেন না, তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। এখন এটাও আবার আরেকটা কথা হচ্ছে, পাগল নৌকা দোলাস না। একটা পাগল একবার নৌকায় উঠলো, মাছ নদীতে যাওয়ার পরে মাঝির মনে পড়লো যে এটা তো পাগল, যদি বাই চান্স নৌকা দোলানো শুরু করে তাহলে তো সমস্যা। সে কিন্তু এতক্ষণ পর্যন্ত নৌকা দোলায় নাই। তো মাঝি এবার বললো, এই পাগল, নৌকা কিন্তু দুলাইস না। পাগল বললো, ঠিক আছে, নৌকা দুলাবো না। হ্যাঁ, নৌকা দুলাবো না। হ্যাঁ, তো আমাদের দেশে যে সাংবাদিকদের এটা যে হইতে পারে, এবং এটা করলে যে অপরাধ হইতে পারে এবং সে স্টার হয়ে যেতে পারে রাতারাতি, এটা কিন্তু অনেক সাংবাদিক জানতেন না। এটা কিন্তু অনেক সাংবাদিককে এখন জানানো হলো যে এইটা করলে এইটা হয়, এবং সেই যেহেতু ধারা ক্লিয়ার না, তারপরে আবার সেদিন ফেসবুকে আরো নতুন আবার আরেকটা লিখলেন যে মন্ত্রী, প্রধানমন্ত্রী এদেরকে কাউকে কি কিছু নিয়ে যদি লেখা হয় তাহলে তার বিরুদ্ধে অ্যারেস্ট হবে। হ্যাঁ, এটা অবশ্যই ভালো, আমি এটাকে শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। কিন্তু আপনি কি লিখলে আপনি তাকে অ্যারেস্ট করবেন? তার কি মত প্রকাশের কোনো স্বাধীনতা নাই? আমাদের যদি আমাদের সাংবাদিকতা আইন, আমাদের যদি গঠনতন্ত্র দেখি, আমাদের গঠনতন্ত্রের ১১২ ধারার কতে আছে আপনার একটা নাগরিকের সম্পূর্ণ পূর্ণ মত প্রকাশের অধিকার থাকতে পারবে। কারণ মত প্রকাশের অধিকারই আপনি দিচ্ছেন, আবার আমি মত প্রকাশ করলে আপনি আমাকে ৫৭ ধারায় আপনি আমাকে অ্যারেস্ট করবেন। তাহলে আমাকে বিষয়টা ক্লিয়ার করেন, আমি কোথায় মত প্রকাশ করবো আর আমি কোথায় মত প্রকাশ করবো না। হ্যাঁ, তো এটা নিয়ে এটা একটু যদিও বিতর্কিত বিষয়, এবং এর জন্য আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা, আইন প্রণয়ন যারা আছেন, তারা কিন্তু এটা নিয়ে আইনটাকে আবার সংশোধন করার চেষ্টা করতেছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সাংবাদিক মুক্তি পেলেন, জামিনে ওনাকে মুক্তি দিয়ে দিলেন। তো এইটাই হচ্ছে ভাই বিষয়, যেটা আরো সংশোধন। জনাব রাহুল, আমি একটু মাঝখান দিয়ে কথা বলছি। আপনি যে বললেন আমাদের সাংবাদিক ভাই মুক্তি পেলেন, হ্যাঁ, আমি যদিও উনি একটা দলকে সমর্থন করে লেখে, আমি ওনার লেখা অনেক পড়ি, তবে
ব্যক্তিগতভাবে আমি ওনাকে খুব একটা সমর্থন না করলেও উনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে ওনাকে অনেক শ্রদ্ধা করি এবং ওনার লেখার মান কিন্তু অনেক উঁচু লেভেলের লেখার মান, ওনার লেখা আমি যথেষ্ট পড়ি। এই জিনিসটা আমাকে একটু ব্যাখ্যা করে বলতে পারবেন যে উনি কেনই বা হুট করে গ্রেফতার হয়ে গেল, আবার উনি কেনই বা হুট করে ছাড়া পেয়ে গেল? দোনোটাই কি একটা বিশাল নাটকীয় না? মানে ওনার গ্রেফতারটা বাংলাদেশে অনেক গ্রেফতার হয়, তো এই মাপের বর্তমান সরকারের উনি সরকারের পক্ষেই প্রতিটা শব্দ উনি উচ্চারণ করেন যতটুকু আমার জানা আছে। তো উনি এই মাপের একটা সাংবাদিক হওয়ার পরে ওনাকে কেনই বা এভাবে গ্রেফতার করা হলো, আবার কেনই বা হুটহাট করে আবার জেল থেকে ছেড়েও দেওয়া হলো? মানে এটা তো একটা বিশাল নাটক হইতে মনে হলো। আচ্ছা, তো এর আগে আমি আপনাকে আরেকটু করে দিই। আমাদের বাড্ডাতে সম্প্রতি খুন হলো, 4 জন মানুষ মারা গেল দলীয় কোন্দলে 15ই আগস্টে। তো এখানে যে এসব আসামি ধরা পড়লো তাদেরকেও কিন্তু 3 দিনের রিমান্ড চাওয়া হলো। আবার আমাদের শিকদার ভাইকেও যখন অ্যারেস্ট করা হলো তার জন্য কিন্তু ওই 3 দিনের রিমান্ড, যে 3 দিনের রিমান্ডে চাওয়া হলো। এখন তার মানে কি মার্ডার যারা করছে তারা কি এর থেকে কম অপরাধী যে তাদেরও 3 দিন, আবার ইনি একদম মত প্রকাশ করবে ইনারও 3 দিনের রিমান্ড? তো সরকার উনি কিন্তু প্রত্যেকটা কথা সরকার, আপনি বলতেছিলেন প্রত্যেকটা কথা সরকারকে নিয়ে বলেন, সরকারের জন্য বলেন, এবং ওনার কিছু বই আছেন যেগুলো বইগুলো একদম সরাসরি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা, যে শেখ হাসিনা আমার বোন, তারপরে এরকম এই জাতীয় কথাগুলো উনি বলেন। তো তারপরে আসলে সরকার ওনাকে অ্যারেস্ট করা নিয়ে সরকারের ভিতরে প্রত্যেকটা জিনিসেরই তো মতভেদ থাকে। তো সরকারের এক পর্যায়ে থেকে ওনাকে অ্যারেস্ট করানো হয়। যখন অ্যারেস্ট করানোর পরে গণমাধ্যম কর্মীদের রোষের মুখে সরকার পড়ে, তখন সরকারের কনক নড়ে যে না, এটা আমাদের দলেরই লোক, আমাদের কর্মী, আমাদের জন্য সবকিছু করছে। তখন যারা তার বিরুদ্ধে অ্যাকশন গুলো নিয়ে তাকে অ্যারেস্ট করায় তাদের সাথে মোটামুটি বৈঠক হয়, এবং যে পর্যায়ে থেকে তারা আবিষ্কার করে যিনি আমাদের লোক, সেই পর্যায়ে থেকে কিন্তু তাকে ছেড়ে দিতে বলা হয়। এখানে প্রশ্নটা হচ্ছে, তার মানে এই কাজটা যদি আজকে আমাদের শিকদার ভাই না করে আমি করতাম, আজকে যদি আপনি শিবলি ভাই করতেন, তাহলে আপনার জন্য কি হতো? আপনি কি মুক্তি পেতেন? মুক্তি পেতেন না। হ্যাঁ, আপনি মুক্তি পেতেন না, কিন্তু এটা কত ধারায় অ্যারেস্ট করলো, কত ধারায় ছাড়লো, এটা নিয়ে আসলে আমাদের সাংবাদিকদের ভিতরে খুব মতের পার্থক্য আছে। এবং মতের পার্থক্য এটাই, এখন আপনি যদি সাংবাদিকদের ভিতরেও আমাদের দল আছে 2টা, প্রত্যেকটা দলে প্রত্যেকটা সাংবাদিকই 2টা দল সাপোর্ট করে। তো উনি আসলে সরকার পক্ষের সাংবাদিক, সেই হিসাবে উনি একটা সুযোগ পেয়েছেন। আমি সরকারের কিন্তু কখনোই সমালোচনা করব না, সরকার সবসময় দেশের জন্য ভালো কিছু করতেছে। তবে সরকারের ভিতরে কিছু লোক আছে যাদের কিছু কার্যকলাপে সরকার প্রতিনিয়ত নানা রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, নানা রকম জ্ঞান শূন্যতার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, যে সরকারের এই বিষয়ে জ্ঞানের শূন্যতা আছে। সেটা কিন্তু আমি সরকারের ব্যর্থতা বলবো না, আমি সরকারের ভিতরে কিছু লোক আছে যারা সরকারকে ডিমোটিভেশন করছে, সরকারকে ভুল ব্যাখ্যা দিচ্ছে। তাদের জন্য বর্তমান সরকার বিভিন্ন জায়গায় অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছে। যদি সরকার এই দৃষ্টিগুলো দেখে, যে প্রপার লোকের প্রপার গাইডেন্সটা যদি তারা পায়, প্রপার কথাটা যদি তারা শুনে, তাহলে সরকার যা করছে এটা নিয়ে জনগণের ভিতরে কোনো ক্ষোভ ছিল না, জনগণের ভিতরে কোনো প্রশ্নেরও সৃষ্টি হতো না। জনাব রাহুল, আমি একটা রেডিও চমকের শ্রোতাদের অনুরোধে আমি আপনাকে একটা ভিন্ন রকম আরেকটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, একজন শ্রোতা লিখেছে যে বেশ কয়েকটা খুনের জন্যই 3 দিনের মধ্যে ক্রস ফায়ার হলো, এবং সেগুলো প্রতিটি আওয়ামী লীগের কর্মী ছিল। খোদ আওয়ামী লীগ মারামারির করার রহস্যটা কি? আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কি বলবেন? আপনি যদি চান তাহলে এটা এড়ায় যেতে পারেন, কারণ এটা আমাদের আজকের প্রোটোকলের মধ্যে বা প্রশ্নের মধ্যে এটা ছিল না। আচ্ছা, ঠিক আছে, আমি একটু তার সাথে একটু যুক্ত করে দিচ্ছি। সেটা হচ্ছে 3 দিনের মধ্যে ক্রস ফায়ার হলো হচ্ছে পুরান ঢাকার একটা ছেলে মোবাইল চুরি করলো। তার মোবাইল চুরির অপরাধে তাকে ওই ওয়ার্ডের সভাপতি ধরে নিয়ে যে মারধর করলো। মারধর করার পরে এক পর্যায়ে কিন্তু ছেলেটা মারা যায়। আর তার ধারাবাহিকতায় সেই সভাপতিকে র্যাব যখন অ্যারেস্ট করে, সে অ্যারেস্ট করার পরে কিন্তু কথিত বন্দুকযুদ্ধে সে মারা যায়। আচ্ছা, এবং গত যদি আমরা কিছুদিনের দৃষ্টিকোণ দেখি, প্রেক্ষাপট দেখি, তাহলে আওয়ামী লীগের হাতে কিন্তু আওয়ামী লীগ খুন হচ্ছে। হ্যাঁ, এটা হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিকের কারণটাই হচ্ছে এটা, যে আপনি এখন একা ফুটবল কিন্তু খেলতে পারবেন না। আপনার ফুটবল খেলতে গেলে কিন্তু আরেকটা প্রতিপক্ষ অবশ্যই। এখন বাংলাদেশে কিন্তু আপনার এগেনস্টে প্রতিপক্ষ নাই। এখন মাঠে কিন্তু আপনি ফুটবল নিয়েই বসে আছেন। ফুটবল নিয়ে বসে থাকলে আপনাকে কিন্তু খেলতে হবে। খেলতে হলে আপনার নিজের দলকে এখন আপনার প্রতিপক্ষ বানাই কিন্তু খেলতে হবে, কারণ আপনি খেলতে আসছেন। আপনি কিন্তু শুধু বল নিয়ে মাঠে বসে থাকবেন না। এখন অপোজিটের সাথে যখন খেলতে হয়, তখন কিন্তু গোল একজন দিবে, একজন খাবে।
এইটাই হবে নিয়ম। আর যখন একটা সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তখন দেশের উন্নয়ন যেভাবে হবে সেভাবে নিজেদের দলের ভিতরে কিন্তু প্রচুর নেতাও বাড়বে। আর সেসব নেতারা কেউ কিন্তু কারো অবস্থান ছেড়ে দিতে চায় না, আরো অবস্থানটাকে আরো দৃঢ় করতে চায়, মজবুত করতে চায়। তো সেই মজবুত করতে যে কিন্তু দলের ভিতরে দলাদলের সৃষ্টি হয়, দলের ভিতরে রেষারেষির সৃষ্টি হয়। সেই রেষারেষির ফলে যখন দেখে যে এই নেতার ফলে আমার এই স্বার্থটা হাসিল হচ্ছে না, তখন কিন্তু নিজের স্বার্থ উদ্ধারের জন্য অনেক সময় অনেক নেতা বিপথে যাচ্ছে, অনেক নেতাই কিন্তু অনেককে তার প্রতিপক্ষ মনে করে সরিয়ে দিচ্ছে। তো এটাও আমি একটু আগে আপনাকে বলেছি যে বর্তমান সরকারের কিন্তু বর্তমান সরকার দেশ চালাচ্ছে, সুন্দরভাবে চালাচ্ছে, তার সব তৃণমূল পর্যন্ত তার নজর দেওয়াটা সবসময় সম্ভব হয়ে পড়ে না। তারপরেও আমি বলবো যে বাংলাদেশের সরকারের এই তৃণমূলে নজর দিতে হবে, নিজের নজর দিয়ে নিজেদের দলীয় ভিতরে কন্দল এই দৃষ্টিগুলো যদি দূর করতে পারে, এই সমস্যাগুলো যদি দূর করতে পারে, তাহলে বাংলাদেশের সরকারের বর্তমান শাসন নিয়ে আমার জনগণের ভিতরে কোনো প্রশ্ন নাই। কিন্তু তাদের ছোটখাটো ভুলকে কিন্তু ছোটখাটো ভুলের জন্য অনেক সময় অনেক বড় প্রাপ্তিটা কিন্তু মানুষ হারিয়ে ফেলে। তো সরকারকে আমি অনুরোধ জানাবো, আমার আজকে রেডিও চমকের মাধ্যমে সরকারের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো যে দলের ভিতরে ছোট ছোট কন্দলগুলো যদি দূর করার জন্য তারা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে, তাহলে এই যে রেষারেষি, দলাদলি, কন্দল এবং দলের কর্মীর হাতে দলের কর্মী নিহত, এই জিনিসটা অনেক অংশে কমে আসবে। জনাব রাহুল বিশ্বাস, আমি আপনাকে একটা ভিন্ন ধরনের, আমার আসলে যেই টপিকস গুলোতে আমাদের থাকার কথা তার থেকে একটু বেরিয়ে আসছি। আপনি তৃণমূলের উপর সরকারের একটা নজরদারিত্ব, তার নিজের দলের একটা নজরদারিত্বের কথা বলেন। এই প্রসঙ্গটায় আমি আসি। আপনার সমগ্র পুরো বাংলাদেশে আপনার প্রতিটা জেলাতে এবং প্রতিটা অথবা অধিকাংশ থানাতেও আপনার প্রতিনিধি আছে, আপনার প্রতিনিধিরা নিরলসভাবে কাজ করছে। তৃণমূলে আমাদের যে কর্মীরা আমাদেরকে খোঁজ খবর পাঠায়, বা আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে বা আমাদের আপনি যখন আপনার পত্রিকা অফিস থেকে ঢাকার বাইরে যখনই যান, একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে। সেটা হচ্ছে জাতীয় নেতাদের ছবি বিশাল বড় একটা বিলবোর্ডের মধ্যে একটা কোণার মধ্যে একদম শুকন্ত অবস্থায় পড়ে থাকে, মনে হয় যেমন এই গোলাপটা মনে হয় শুকিয়ে গেছে। আর মানে হয়তো বা তাকে ঠিক মতো চিনিও না, কোনোদিন দেখিও নাই, কোনোদিন তার কোন স্পিচ বা কোনো কথাও শুনি নাই, তার বিশাল একটা ছবি, ওইটার মধ্যে লেখা আছে অমুক ভাইকে সালাম জানাবেন। অথচ জাতীয় নেতাদের ছবি আমাদের বা জাতীয় নেত্রীদের যারা আছে তাদের ছবিগুলো বেশ ছোট ছোট করে, তার একটা বিশাল ছবি এবং একটা বড় একটা বিশাল করে তার নামটা লেখা হয় এবং যাকে উনি সালামটা জানান সেই নামটা, সেই লেখাটাও ছোট থাকে, কিন্তু ওনার নামটা বিশাল করে থাকে। এই এই রাজনীতি আসলে কিসের রাজনীতি? কি বিলবোর্ডের রাজনীতি না দেশের জন্য রাজনীতি? এটা হচ্ছে আমি যে আছি আমার অস্তিত্ব প্রমাণ দেওয়ার রাজনীতি। হ্যাঁ, যে আমি আমাকেও তো চিনতে হবে, কারণ তার ভিতরেও তো সব শিশুর ভিতরে ঘুমিয়ে আছে শিশুর ভিতরে, সব শিশুরই অন্তরে। তার ভিতরে তো আগামী নেতা হওয়ার, আগামীর এমপি হওয়ার, আগামীর প্রতিনিধিত্ব করার অবশ্যই আশা বাঁধতে পারে। হ্যাঁ, আমি সেটার আপনার কথা আমি বুঝতে পেরেছি। সেটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে জাতীয় নেতাদের ছবিটা তারা ছোট করে কেন দেয়, এটা নিয়ে আমরা একটা সিরিজ নিউজ করেছিলাম, আমাদের এক রিপোর্টারদের চমৎকার সেই নিউজগুলোর ভিতরে হচ্ছে বলতেছে যে জাতীয় নেতারা এখন লোগো হয়ে গেছে, লোগো প্রতীক হয়ে গেছে। তো তাদের প্রতীকটা আমি দেখেছি। আমি তো এমন না যে আমি একদম তাকে বাদ দিয়ে কাজ করতেছি, কিন্তু আমাকে তো মানুষ চিনতে হবে। আজকে এত মানুষের সমাগম হবে, টেলিভিশন আসবে, মিডিয়া আসবে, কাভারেজ হবে, তো আমাকে যদি একটু চিনায় তাহলে হাই কমান্ডের নেতারা হয়তো অমুক বলবে যে ও হ্যাঁ 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 চিনি তো, অমুক এলাকায় অমুক জন আছে। তার এর পরবর্তীতে সে যদি একটু থানার লেভেলে যেতে পারে, একটু ইউনিয়ন ওয়ার্ডে যেতে পারে, যদি জেলা পর্যায়ে যেতে পারে, এইটুকু যে সুযোগ সুবিধাটা নেওয়ার জন্যই তারা এই রাজনীতিটা করে থাকেন। এবং এটা এই প্রচলনটা এখান থেকে 10 বছর আগেও ছিল না, এটা ইদানিং দেখা যাচ্ছে এই প্রচলনটা খুব বেশি। এর কারণটাই হচ্ছে যে আমাদের দেশে যেদিন সম্প্রতি আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ভাই উনি চমৎকার একটা টপিকসে কথা বলেছেন যে বিলবোর্ড গুলো দেখলে মনে হয় বাংলাদেশ নেতা তৈরির কারখানা। তো সেই কথা ধরেই আসলে সেই কথাতেই আমাদের এই যে আপনার এই বিলবোর্ডের প্রশ্নের আমরা অ্যান্সারটা পেয়ে যাই। এবং এই অ্যান্সারটার দুইটা কারণ, একটা হচ্ছে যে ওনার হাইকমান্ডের নেতাকে দৃষ্টি আকর্ষণ করা যে আমি কিন্তু আছি, আর দ্বিতীয় কথা হচ্ছে এলাকার কিছু মানুষ জানি তাকে চেনে যে হ্যাঁ ভাই আমি আছি, এইটাই হচ্ছে উদ্দেশ্য। তবে হ্যাঁ এই প্রবণতাটাও কমে আসা উচিত। আমাদের বাংলাদেশে পোস্টার, যেমন সিনেমার একটা আলাদা একটা বোর্ড আছে, সেন্সর বোর্ড, তারা যা কাজ করুক আর না করুক একটা সিনেমা কিন্তু তৈরি করার পর ওইখানে জমা দিতে হয়, তারা একটা সার্টিফিকেট দেয়। আমাদের বাংলাদেশে পোস্টার সেন্সর বোর্ডও একটা বানানো উচিত, যেখানে পোস্টার করার পরে সেই পোস্টারটা জমা দেওয়া হবে এবং পোস্টারে যদি লেখা থাকে সমাজসেবক
তাহলে উনি সমাজের জন্য কি কি সেবা করছে সেটার একটা সার্টিফিকেট থাকতে হবে। তারপরে যেন উনি সমাজসেবক নামটা লিখতে পারেন। তারপর উনি সব পোস্টার করতেছেন, উনি আদৌ পোস্টার করার এইটুকু পোস্টার করার নীতিমালা, আমি তো দেখেছি কোন যত পোস্টার করতেছে ঈদের সব পোস্টার গুলো হয় একটারও নীতিমালা থাকে না। কারণ আপনি পোস্টারের একটা নির্দিষ্ট মাপ আছে, সাদা কালো পোস্টার হতে হবে, কালার পোস্টার করা যাবে না। কিন্তু এই নীতিমালা কিন্তু গুলো কেউ মানতেছে না এবং তারা তাদের নিজেদের মতন করে যাচ্ছে, একের পরে এক যা মন চাচ্ছে সেটা করে যাচ্ছে। সেটা তো আসলে আসলে এই দৃষ্টিগুলো তো এটা একটা ডিপার্টমেন্টের নজরদারিতে থাকা উচিত। এবং আমি জানি যে এটা আগামীতে অবশ্যই সরকারের এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা আছেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী যিনি আছেন আহমদ মোস্তফা কামাল, এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি সরকারের সাথে কথা বলবেন এমনটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের একটি সোর্সও জানাচ্ছে যে এই বিষয়ে একটা আলাদা নজরদারি একটা কমিটি করা হচ্ছে, যে আপনি চাইলেই পোস্টার দিতে পারবেন না, চাইলেই আপনি বিলবোর্ড দিতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আশা রাখি যে আমরা কথা বলতে বলতে এটা একটা মানে সুন্দর একটা সমাধান বের হয়ে আসবে। ধন্যবাদ। আমরা শুনছি রেডিও চমক, বিশ্বের প্রতি প্রান্তে বাংলা, এবং আমি কথা বন্ধু তরিকুল ইসলাম শিবলি যুক্তির প্রজন্ম নিয়ে আছি। আমার সঙ্গে আছে বিশিষ্ট সাংবাদিক রাহুল বিশ্বাস। স্যার, এবার আপনি আপনার এই বক্তব্যের মাঝখানে আপনি বলেছেন যে ওরা বলতে চাচ্ছে যে ওদের একটা পরিচিতির জন্য ওদেরকে সাধারণ মানুষ চিনবে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে জনসমাবেশগুলা হয় বা নেত্রীর গাড়িটা যে রাস্তা দিয়ে যাবে হয়তোবা তাকে দেখলে চিনবে। মাওলানা ভাসানীকে তো আমরা এখনো মনে রেখেছি। ওনার সময় তো বিলবোর্ড ছিল না, এত মিডিয়া ছিল না, এত ক্যামেরা ছিল না, কিন্তু এখনো ওনার ছবি আমরা সংরক্ষণ করি, এখনো ওনাকে নিয়ে আমরা কলমের কালি ঝরাই, এখনো উনি একটা আলোচনার কেন্দ্র হন। কিন্তু তাহলে এখন উনি যদি এই সমস্ত সবকিছু ছেড়ে যদি ওনাকে এখনো আমরা আলোচনা করি, যিনি বিলবোর্ডের মধ্যে বিশাল ছবি রেখে ছবি আছে ওনার, যেমন আমি আমার বাড়িতে যখন কুমিল্লাতে যাই, আমি যাওয়ার সময় অনেক বিলবোর্ড দেখি, বিশেষ করে দাউদকান্দি ব্রিজটা পার হওয়ার পর আমার কাছে মনে হয় মানে মহাসড়কে বিলবোর্ডের রাজত্ব চলছে। আমি শুধু যাওয়ার সময় দেখি, আসার সময় দেখি, আমার মস্তিষ্কে কিন্তু এদের কোনো অস্তিত্ব বা কোনো নাম একেবারেই নাই। তাহলে আসলে রাজনীতিটা কোন পর্যায়ে চলে যাচ্ছে? শুধু সাজসজ্জায়, না এরা কি দেশের জন্য কিছু করে না করবে না, না এরা শুধু বিলবোর্ডই থাকবে? আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাকে তো বললাম, এটা এই ধারাবাহিকতাটা এই সংস্কৃতিটা 10 বছর আগেও ছিল না, 10 বছর আগেও ছিল না। তো মাওলানা ভাসানী তখন বাংলাদেশে নেতা হতে চাইতো 1-2 জন, যারা সমাজের জন্য কিছু করতো। তারা কিন্তু নেতা হতে চাইতো না, জনগণ তাদেরকে বানাইতো যে তিনি আমাদের নেতা। জনগণ বলতো যে আজকে থেকে আপনি আমাদের নেতা। বঙ্গবন্ধুকে যখন আমরা দেখেছি, জনগণ তাকে বঙ্গবন্ধু পদে দিয়েছেন, তিনি জনগণের নেতা ছিলেন। তিনি কখনো বলেন না যে আমি নেতা, জনগণের নেতা ছিলেন তিনি। মাওলানা ভাসানী হচ্ছেন জনগণের, মজলুম জননেতা বলা হয় তাকে, যে জনগণের নেতা। কিন্তু বর্তমান সমাজে আমি নেতা হব এই টেন্ডেন্সিটা আমার ভিতরে কাজ করবে, এবং আমি নেতা হব, কেউ আমাকে চিনুক না চিনুক, আমাকে নেতা হতে হবে। এখন আমাদের বাংলাদেশে কাকের থেকে নেতার সংখ্যা অনেক বেশি, বাংলাদেশে যত কাক তার থেকেও নেতার পরিমাণটা অনেক বেশি। তো এই নেতা যত বেশি হবে, উপকারও হবে অপকারও হবে। অপকারটা হবে দলাদলিটা বেশি বাড়বে, নিজেদের ভিতরে দলাদলি হবে, খুন খারাপি হবে, এটা কমাতে হবে। আর উপকারটা হচ্ছে দেশে নেতা বাড়তেছে, তার ভিতরে নেতৃত্ব দেওয়ার প্রবণতাটা বাড়তেছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাড়তেছে, তরুণ প্রজন্ম আগায় আসতেছে নেতৃত্ব দেওয়ার জন্য। এটা একটা ভালো দিক। এখান থেকে আমরা যদি 90 দশকে দেখি, যে 90 দশকে নেতা সামনে আগায় আসার মতো নেতা ছিল না, হাতে গোনা নেতা ছিল। আর এখন কিন্তু প্রতিটা পাড়া মহল্লায় নেতা। তো এই নেতাটা মানে পরিশুদ্ধ কার্যক্রম চালিয়ে প্রকৃতপক্ষে যারা দেশকে শাসন দিতে পারবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে নেতৃত্ব দিতে পারবে, সেই সব যুগ উপযোগী কিশোরদের হাতে কিন্তু নেতৃত্ব তুলে দেওয়ার জন্য তাদেরকে তুলে আনতে হবে। কিন্তু তাই বলে এইটা না প্রত্যেকটা জিনিস নিয়ে আহামরি কিছু করা যাবে, আহামরি কিছু করতে হবে। বিলবোর্ড আমাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, এবং ওই বিলবোর্ডটার পিছনে যে যত টাকা খরচ হয়েছে, শত টাকা বিলবোর্ডের পিছনে খরচ না করে ওই টাকাটা যদি কোনো গরিব দুঃখীদের মধ্যে ব্যয় করা হতো, তাহলে কিন্তু সে তার কাছে আজীবনের নেতা হয়ে যেত। এই জিনিসগুলো, এই সংস্কৃতি গুলা আসলে তাদেরও দোষ না, তারা কিন্তু আরেকজনের কাছ থেকে দেখে শিখতেছে। আর এক বড় নেতা হয়তো বড় একটা দিয়েছে, তার থেকে যে ছোট নেতা সে তাকে অনুসরণ করে তার থেকে একটা ছোট একটা দিচ্ছে। তো এই অনুসরণ যদি করতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, অনুসরণ যদি করতে হবে মুসলিম জননেতা আমাদের মাওলানা ভাসানী সাহেবকে, সোহরাওয়ার্দী স্যারকে। তো এদেরকে যখন আমরা অনুসরণ করব, তাহলে কিন্তু আমাদের দেশের
আমাদের আগামী প্রজন্ম কিন্তু খুব ভালো নেতৃত্ব পাবে। কিন্তু তাই বলে আমি কখনোই সাপোর্ট করব না যে তাদের মন উক্তি যা ইচ্ছা তাই করে যাবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না, এবং আমি এই কাজে খুব বেশি ইন্টারেস্টেডও দেখাই না। জনাব রাহুল বিশ্বাস, আমাদের নিয়মিত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চাঁদপুরকে নিয়ে। চাঁদপুরের পুলিশ সুপার বেশ কয়েকদিন হলো উনি জয়েন করেছে, একজন মহিলা পুলিশ সুপার শামসুন নাহার। উনি গণমাধ্যম কর্মীদেরকে যে সাংবাদিক সম্মেলন ছিল সেই সাংবাদিক সম্মেলনে বলেছে বাল্য বিবাহ, ইফটিজিং এসব বিষয়ে উনি জিরো টলারেন্সে থাকবেন। এটা আমরা সবাই স্বাগত জানাই। হ্যাঁ, এই মাদক, বাল্য বিবাহ, ইফটিজিং এগুলো একটা সমাজ থেকে যদি দূর করা যায় তাহলে সেটা একটা সমাজের জন্য বিশাল বড় ব্যাপার। তো উনি কথার প্রসঙ্গে উনি আরেকটা কথা বলেছেন, যদি কেউ পুলিশের পোশাকে হাত দেয় বা পুলিশের পোশাক নিয়ে কথা বলে তাহলে সেই ক্ষেত্রে উনি যিনি কথা বলেছেন তার ঘাড় মটকে দেবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে সরাসরি গণমাধ্যম কর্মীদের সামনে বলাটা কতটুকু যুক্তিসঙ্গত? চাঁদপুর পুরোপুরি আমার এলাকা না, তারপরও কুমিল্লা চাঁদপুর কাছাকাছি। আমি নিজে ওই অনুষ্ঠানে ওই প্রোগ্রামে ছিলাম। আমি বিষয়টা আমি জানি না, আমার জানা নেই, যেহেতু জানি না সেহেতু আমি এটা নিয়ে কমেন্ট করব না। কিন্তু আমি কমেন্ট না করে আপনার এটার সাথে আমি একমতের যেখানে যাব সেটা হচ্ছে পুলিশের পোশাকে হয়তো উনি এটা বলে থাকবেন যে অনেক নেতা আছেন যে সরকার দলীয় নেতা, তিনি পুলিশের উপর অনেক খবরদারি করে থাকেন, পুলিশের উপরে বলেন যে এখনই আমার আসামি ছেড়ে দেন, ফোন দেন। হ্যাঁ, এই জিনিসটা হয়। হ্যাঁ, এখন উনি হয়তো সেটা মিন করেছেন যে আমার কোনো পুলিশ কর্মকর্তাকে কেউ ফোন দিয়ে বা কেউ হুমকি দিয়ে বা পুলিশ পোশাকের উপরে যদি কেউ কোনো কথা বলতে চায় আমি তাকে ছাড় দেবো না। হ্যাঁ, সে যত বড় নেতা হোক, সেটা কিন্তু পজিটিভ দিকের কথা। এটা যেহেতু আমি শুনিনি, যদি এটা এরকম হয়ে থাকে তাহলে সেটা পজিটিভ দিকেরই কথা, যে পুলিশ প্রশাসনকে যে কোনো দলীয় রাজনৈতিককরণের ঊর্ধ্বে রেখে কাজ করার চেষ্টা উনি করতেছেন, তাহলে আমি তাকে অবশ্যই স্বাগত জানাই। আর যদি এটা না হয়ে অন্য কোনো দৃষ্টি হয়, যেহেতু আমি কথাটা শুনিনি সেটা আমি এটা নিয়ে বিষয়ে আমি কোনো কথা বলবো না। আমরা আশা করতেই পারি, যেহেতু উনি চাঁদপুরে এখন দায়িত্বে আছেন, এবং আমরা আশা করি চাঁদপুরে কিন্তু অনেক ক্রাইম হয়, আমরা আশা করি যে এই ক্রাইমগুলো সবগুলো চলে যাবে। হয়তোবা শব্দগত দিক থেকে আমরা ওই যে 57 ধারার যে সমস্যা আর কি, আমরা অনেক সময় অনেক শব্দ ধরে ফেলি, শব্দগত দিক থেকে হয়তোবা এটা ইয়া হতে পারে, কিন্তু ওনার হয়তোবা মনের ভিতরে ছিল যে উনি পুলিশদেরকে একটা স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবে। আমার সর্বশেষ মানে যেটা নিয়ে আজকে এই আয়োজন শুরু এবং সেটা দিয়েই এই আয়োজন শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে শিক্ষা। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। আমরা মানে পাবলিক বিশ্ববিদ্যালয়দেরকে ভিসিদেরকে রাস্তার বাইরে দাঁড়িয়ে থাকতেও দেখেছি, ঘুমাতেও দেখেছি, অনেক সময় অনেক কলেজের প্রিন্সিপালদেরকে তালার মধ্যে থাকতে দেখেছি। কিন্তু শিক্ষা হচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে, নতুন প্রজন্ম সুশিক্ষিত হচ্ছে না কুশিক্ষিত হচ্ছে সেটা বলতে পারি না, সার্টিফিকেট হচ্ছে। প্রত্যেক বছর যতগুলা ইউনিভার্সিটি বাংলাদেশে আছে তা যদি আমরা হিসাব করি তাহলে প্রত্যেক বছর অনার্স কমপ্লিট করে ফেলতেছে প্রায় 70,000 স্টুডেন্ট। এটা আমরা কি সুসজ্জিত একটি সার্টিফিকেটের দিকে চলে যাচ্ছি, না আমরা আসলেই সুসজ্জিত শিক্ষা প্রদান করছি? আমাদের শিক্ষার মানটা কি সুশিক্ষায় আছে, না শুধুমাত্র আজকাল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট গুলো কিন্তু প্রচন্ড চকচকা সার্টিফিকেট, অনেক মোটা কাগজের, অনেক ডিজাইন করা, না ওই ধরনের শিক্ষাটা হয়ে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। প্রমোদ চৌধুরী একটা কথা আছে, সুশিক্ষিত না হয়ে স্বশিক্ষিত হন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এবং আমাদের দেশ থেকে কিন্তু এখন কিছু জিনিস হারিয়ে যাচ্ছে, যেগুলো জাদুঘরেও এখন আর পাওয়া যায় না। আমি সম্প্রতি জাদুঘর ঘুরেছি, জাদুঘরে এই জিনিসগুলো নেই, চিরে হয়তো চলে যাবে। এটা হচ্ছে আদর্শ লিপি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, অতে অজগর আসছে তেড়ে, তারপর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই নীতি বাক্যগুলো সহ আমাদের এই বইগুলো কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের ভিতর থেকে কিন্তু সেই অবমূল্যায়ন হচ্ছে, অবক্ষয় হচ্ছে, সেই সৃষ্টি হচ্ছে। তো এই বিষয়ে যদি আমার বলতে হয় যে প্রতি বছর 70,000 না 1 লক্ষ বের হোক, কাজের কাজে কয়জন আসছে? অনেক ইউনিভার্সিটি আছে তারা টাকার বিনিময়ে শিক্ষা প্রদান করে থাকে, তো সেটা তো করতেই পারে। তো যারা আসলে ভার্সিটি কলেজ সুশিক্ষিত হওয়ার জন্য ভার্সিটি কলেজে যাওয়ার প্রয়োজন পড়ে না।
আপনি বাংলাদেশের না, সারা পৃথিবীতে বহুত জ্ঞানী মানুষ আছেন, বহুত মানুষ আছেন যাদের পড়াশোনা, যাদের গবেষণা নিয়ে এখন আমরা উচ্চশিক্ষা শিক্ষিত হচ্ছি, তারা কিন্তু কেউ স্কুল, ভার্সিটি, কলেজে যাননি। শেক্সপিয়ার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কাজী নজরুল ইসলাম বলেন, তারপরে আমি একটু বললাম আলবার্ট এডিসন, তারপর এই যে এদের নামগুলো আমি বলছি, এরা কিন্তু কেউই খুব উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন না। তাদের গবেষণা, তাদের কার্যক্রম নিয়ে কিন্তু আজকে আমরা গবেষণা করছি, আমরা পিএইচডি করছি, আমরা আজকে তাদেরকে অনুকরণ করছি। তো আসলে কিন্তু তারা ছিলেন স্বশিক্ষিত। স্বশিক্ষিত একজন মানুষ সুশিক্ষিত মানুষের থেকে অনেক ভালো যদি সেটা শিক্ষাটাকে প্রকৃতপক্ষে ব্যবহার করতে পারে। আপনি কাগজের সার্টিফিকেট পাচ্ছেন, অনেক সুন্দর কাগজের সার্টিফিকেট। তো আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, গ্যারেজের যে কাজ করে, গাড়ির গ্যারেজের যে কাজ করে যে ছেলেটা, সে ভালো গাড়ি ঠিক করতে পারবে না যে ছেলে অটোমোবাইল নিয়ে পড়াশোনা করে পাশ করেছে সে ভালো গাড়ি ঠিক করতে পারবে? না, নিঃসন্দেহে গ্যারেজে যে ছেলেটা কাজ করে সে সবচেয়ে ভালো গাড়ি ঠিক হয়তো সে মেকানিক্যাল নামগুলো বলতে পারবে না, যে এটা নামগুলা কি, মানে পাঠ্য নামগুলো বলতে পারবে না যে নামটা কি হবে, কিন্তু সে কিন্তু বলে দিবে যে গাড়ির এটা একটা প্রবলেম হচ্ছে। তো আমাদের দেশ, যদি আপনি জাপানে দেখেন, চীনে দেখেন, তারা কিন্তু স্বশিক্ষিত জাতি গড়ে তোলে, তারা কিন্তু সুশিক্ষিত করে না। আগে স্বশিক্ষিত, যে এইটার উপরে এইটা করো তাহলে আমাদের দেশ উন্নতি হবে। আমাদের দেশে কিন্তু এখন সার্টিফিকেটের কারখানা আছে অনেক। আপনি যে কোনো ভার্সিটিতে, এখন প্রাইভেট ভার্সিটিতে গেলেই এটাকে বলা হয় সার্টিফিকেট তৈরির কারখানা। সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে জাতি তো তাকে দিয়ে কোনো কাজে লাগাইতে পারতেছে না, বা জাতির কাজে এই 70,000 ছেলের থেকে মাত্র 1,000 ছেলে জাতির কাজে আসতেছে না, বাকি 60,000 ছেলে কিন্তু জাতির বোঝা হিসাবে তৈরি হচ্ছে। তো আমি বলবো এই শিক্ষাদান কার্যক্রম আমরা যেহেতু অনুকরণ প্রিয় জাতি, আমরা বহির্বিশ্বে কিছু হলে, আমরা একটা গান হিট হলে আমরা সেই গান বাংলাদেশে বাজাই। তো আমাদের এইটাতে আমরা অনুকরণ না করে আমরা ভালো কিছু অনুকরণ করি। আজকে আমরা জাপানের শিক্ষা অনুকরণ করি, আজকে আমরা চীনের শিক্ষা অনুকরণ করি, আজকে আমরা জার্মানের শিক্ষা অনুকরণ করি। তারা তাদের শিক্ষা ব্যবস্থাটাকে কোথায়, কোন পর্যায়ে নিয়ে গেছে, তো সেটা যদি অনুকরণ করতে পারি, আমরা আমাদের জাতিকে সামনে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের জাতি থেকে ভালো মেধা বের হচ্ছে। আমাদের জাতির, আমাদের বাংলাদেশিরা আজকে নাসার বিজ্ঞানী হিসাবে আছে, আমাদের বাঙালিরা আজকে ইউটিউব তৈরি করতেছে, আমাদের বাঙালিরা আজকে ফেসবুকের একটা খুব গুরুত্বপূর্ণ পদ অধিষ্ঠিত আছেন। তো আমাদের ভিতরে কিন্তু মেধা আছে, খুব ভালো ভালো মেধা, খুব ভালো ভালো সায়েন্টিস্ট এটা আছে, এবং আমি জানি যে এই জিনিসগুলো অচিরেই আরো খুব ভালো আকারে আমরা তৈরি করতে পারবো, ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের এই আয়োজন আমাদেরকে এখানেই শেষ করতে হবে। সময় স্বল্পতার কারণে আমরা দীর্ঘায়িত করতে পারিনি। আমাদের অনেক ইচ্ছা ছিল আরো কিছু বিষয় রাহুল রাজ স্যারের কাছ থেকে জানার জন্য। স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। সেই সঙ্গে রেডিও চমকের শ্রোতাদেরকে জানাচ্ছি, পুরো বিশ্বে বাংলা শুনুন, রেডিও চমকের সঙ্গে থাকুন, এবং আজকের এই আলোচনা থেকে যে কয়েকটি বিষয় বের হয়ে আসছে তাতে আমি আশা করি যুব সমাজরা এই বিষয়গুলো তো নিশ্চিত যে আমরা পড়তে চাই, ভালো পড়াটা পড়তে চাই, একটি সুন্দর চকচক সার্টিফিকেট যাতে আমাদের না হয়। আর সেলফি থাকবেই, প্রযুক্তির সাথে মানুষ থাকবেই, মানুষ গণমাধ্যমের সঙ্গে থাকবে, প্রযুক্তির সঙ্গে থাকবে, আধুনিকতার সঙ্গে থাকবে, এবং মানুষকে এমন একটা অবস্থানে যেতে হবে যে অবস্থানে মানুষ একটা দীর্ঘক্ষণ একটা ভালো অবস্থায় থাকবে, কিন্তু কোনোটাই যাতে নেশার পরিণত না হয়, কোনোটাই যাতে আমাদের জন্য ক্ষতিকর না হয়, এমন যাতে না হয় যে আমরা সেলফি তুলতে তুলতে নিজেই একটা স্মৃতির পাতা হয়ে যায়। বাংলাদেশে না, শুধু পুরো বিশ্বে এরকম অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে যে সেলফি তুলতে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে। সেলফি তোলাটাই, ওই সেলফিটাই ছিল তার জীবনের শেষ অবস্থান, এরপরেই সে তার দেহ থেকে তার প্রাণ চলে গেছে। এই ধরনের বিভিন্ন কিছু ঘটেছে। ও ধরনের কোনো কিছু যাতে না ঘটে, যাতে শুধুমাত্র বিনোদনের জন্য একটি ছোট্ট অংশ থাকে। আমরা আমাদের বাবা মার সাথে যখন গল্প করি তখন যেমন আমরা আনন্দ পাই, একটা সেলফি তুলে যাতে আমাদের আনন্দ হয়, আমরা যাতে নেশায় না চলে যাই, আমরা যাতে কোনো একটা অদ্ভুত বিষয় না চলে যাই, এই বিষয়গুলো আসছে। আর সাংবাদিক নির্যাতন বিষয় নিয়ে 57 ধারা নিয়ে বেশ কিছু কথা আজকে এসেছে, তা থেকেও পরিষ্কার হয়ে গেছে যে সাংবাদিকদের জন্য যে 57 ধারা আইনটি করা হয়েছে 1, 2, 3, এগুলা একটু সংস্করণ করা প্রয়োজন। আমাদেরকে জানানো প্রয়োজন যে আমরা আসলে কোন সীমার মধ্যে থাকবো, কোন সীমাটা অতিক্রম করাটা আমাদের অন্যায় হবে। কারণ বিষয়গুলা একটু পরিষ্কার করা প্রয়োজন। সরকার নিঃসন্দেহে এগুলোর উপরে দৃষ্টি নিক্ষেপ করছে, সেটাই আমরা প্রত্যাশা করব। তো এই বলে রেডিও চমকের শ্রোতাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী বুধবার ঠিক রাত 9টায়। আমি কথা বন্ধু তরিকুল ইসলাম শিবলি চলে আসব যুক্তির প্রজন্ম নিয়ে, এবং সেই পর্যন্ত রেডিও চমকের সঙ্গে থাকুন পুরো বিশ্বে বাংলা।